আছেন? আগের দিন আমরা ক্লাস করেছিলাম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই। এখন ঘটনা হচ্ছে, ভালো করে শুনতে কানে হেডফোন দিয়ে, ফ্যান চলছে, একটু আওয়াজ আসতে পারে, তো ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেলে বললো ফ্যানটা অফ করে দেবো। এই এফডিআই এর অনেকগুলো পার্ট আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো গভর্নমেন্ট বলছে যে আমরা এই এফডিআই দু টাইপের করছি। একটা টাইপ হচ্ছে হরিজন্টালি, আরেকটা টাইপ হচ্ছে ভার্টিক্যালি। তো হরিজন্টালি আর ভার্টিক্যালি কিভাবে হবে? হরিজন্টালি আর ভার্টিক্যালি হবে, দেখো, হরিজন্টালি মানে কি এইভাবে, আর ভার্টিক্যালি মানে হচ্ছে এইভাবে। তো এরকম বিজনেস কিভাবে হয়? আগে হরিজন্টালি ক্লিয়ার করি। সাপোজ ধরো আমাদের শ্রাবন্তীর একটা কোম্পানি আছে, জাপানিজ কোম্পানি, সেখানকার প্রোডাক্ট, গাড়ি বা মোবাইল ডিভাইস সামথিং সামথিং কিছু, ঠিক আছে। এবার ও চাইছে ইন্ডিয়াতে বিজনেস করতে। এবার ইন্ডিয়াতে ওই কোম্পানিটার নাম ধরো বিষ্ণু, ঠিক আছে। এবার শ্রাবন্তী যদি তোমার ইন্ডিয়াতে এসে বিজনেসটা করে, তাহলে সেইটার নাম হয়ে যাবে বিষ্ণু শ্রাবন্তী। এবার পিওর এক্সাম্পল দিই তোমাদেরকে, সুজুকি জাপানিজ কোম্পানি। সুজুকি ডিমান্ড করলো যে আমরা ইন্ডিয়াতে গিয়ে বিজনেস করব, ইন্ডিয়াতে আমাদের নিজেদের স্কেলটাকে বাড়াবো। তো কি করলো তখন? ইন্ডিয়াতে এসে মারুতির সাথে কন্ট্যাক্ট করলো, দিয়ে আজকে রাস্তায় দেখতে পারো না সুইফট ডিজায়ার কার, এটা কিন্তু মারুতি সুজুকি একসাথে। মারুতি ইন্ডিয়ান ব্র্যান্ড আর সুজুকি হচ্ছে তোমার জাপানিজ ব্র্যান্ড। এইভাবে কিন্তু বিজনেস চলে। মুখস্থ হয়ে গেল। তাহলে হরিজন্টাল এফডিআই কাকে বলে? বিদেশি কোনো কোম্পানি ভারতবর্ষে বিজনেস করতে চাইলে আমাদের ভারতবর্ষে এসে বিজনেস করতে পারে, কিন্তু ওনাকে পার্সোনালি কোনো জমি দেওয়া হচ্ছে না, ওনাকে পার্সোনালি কোনো ফ্যাক্টরি দেওয়া হচ্ছে না, আপনি এইখানকার কোনো কোম্পানির সাথে অ্যাটাচড হয়ে যেতে পারেন। হার্লে ডেভিডসন বাইক তোমরা জানো, ফেমাস বাইক। হার্লে ডেভিডসনের মানে মোটামুটি যদি আমি 5-6 বছর আগে পিছনে যাই, 5-6 বছর পিছনে গেলে তোমাদেরকে নামগুলো বলি, ঠিক আছে, কিছু হয়নি। 5-6 বছর যদি পিছনে যাও, হার্লে ডেভিডসন স্ট্রিট রড, হার্লে ডেভিডসন নাইট স্টার, ঠিক আছে, এই সমস্ত, হার্লে ডেভিডসন স্ট্রিট ফাইটার সামথিং এর নাম ছিল, নামটা আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো এই বাইকগুলোর দাম অল্প ছিল, 7.5 লাখ টাকা, 6 লাখ টাকা এরকম দাম ছিল, 8 লাখ টাকা, ঠিক আছে। কিন্তু কি হয়েছে, সবার এখন সাধারণ মানুষ তো 7 লাখ 8 লাখ দিয়ে বাইক কিনতে পারবে না, কিন্তু আবার আমাদের মতো ছেলেদের মনের মধ্যে একটু হার্লে ডেভিডসন একটুখানি ইচ্ছে থাকবে কেনার। তারপর হার্লে ডেভিডসন কি করলো, অলরেডি দেখো ও তো ইন্ডিয়াতে এসে বিজনেস করছেই, সেটা ভার্টিক্যালি করছে। কি করে করছে সেটা পরে বলছি। ভার্টিক্যালি বিজনেস করতো, তো ভার্টিক্যালের প্রেসক্রিপশনে পরে আসছি। হার্লে কি করলো, ইন্ডিয়াতে হিরোর সাথে কন্ট্যাক্ট করলো, হিরোর সাথে কন্ট্যাক্ট করে বললো আপনাদের সাথে আমরা বিজনেস করতে চাই, আমাদের শোরুমে এই গাড়ি বিক্রি হবে, আপনার শোরুমে নয়, ভার্টিক্যালি বিজনেস করবো, কিন্তু আপনাদের সাথে কোলাবোরেট হয়ে বিজনেস করবো। কিভাবে? তাও দেখো, আজকে তোমার X440 বলে একটা বেরিয়েছে, 2,84,000 টাকা, ওই 3 লাখ টাকার কাছাকাছি দাম আছে। এবার লোকে হার্লের বাইক কিনতে পারবে। হিরোর সাথে টাই আপ করে আরেকটা বাইক বেরিয়েছে, হার্লে ডেভিডসন X440। আমি বাইক ভালোবাসি তাই বাইক নিয়ে তোমাদেরকে বলছি। X440T, আগে ছিল X440T, প্রায় 3.5 লাখ টাকা দাম অলমোস্ট। আমাদের কলকাতায় অনেকেই কিনেছে, চালাচ্ছে। তাহলে তারও হার্লে ডেভিডসনের শখ পূরণ হলো। ডিসেম্বর মাসে হার্লে ডেভিডসন স্প্রিন্ট বেরোচ্ছে, স্প্রিন্ট, SPRINT, স্প্রিন্ট। ওটাও দেখতে বেশ ক্রুজ স্টাইল, অল্প দামের মধ্যেই হবে, নিশ্চয়ই 3-4 লাখের মধ্যেই হবে, তাহলে সাধারণ লোক কিনতে পারবে। এইগুলো হচ্ছে হরিজন্টাল। এবার এই বিজনেসটাই তোমার ভার্টিক্যালি কিভাবে হচ্ছে? ভার্টিক্যালি মানে হচ্ছে আমাদের লম্বা। আমি তোমাদেরকে সব থেকে সরল সাহসী এক্সাম্পল দিই। ওয়ালমার্ট, WALL, ওয়ালমার্ট। এই ওয়ালমার্ট তো আমাদের আমেরিকান কোম্পানি, এবং এরা না অফলাইন বিজনেস করতো, এখনো করে। মানে শপিং মল যেরকম আমাদের ডেলি বাজার, মোর, স্মার্ট বাজার, ওই রকম।
তো এরা ঠিক করলো যে আমরা বিদেশে কি বিজনেস করব, ভার্টিক্যালি করতে হবে। তখন কি করলো, ইন্ডিয়াতে এরা বিজনেস করছে, ইন্ডিয়াতে এদের বিজনেসের নাম হয়ে গেল ফ্লিপকার্ট। ঠিক আছে, ফ্লিপকার্ট তো ই কমার্স কোম্পানি, কিন্তু ওয়ালমার্ট তো তোমার অফলাইন কোম্পানি। তো কী করলো, বলো ঠিক আছে আমরা ইন্ডিয়াতে বিজনেস করব, অনলাইন বিজনেস করব, আমাদের পার্সোনাল কোনো ফ্যাক্টরি দিতে হবে না, যে ডিস্ট্রিবিউটরশিপ নেবে তার একটা হাব থাকলেই হলো, সেখান থেকে আমরা এমপ্লয়ি দিয়ে আমরা মালপত্র গুডস অ্যান্ড ক্যারিয়ার্স আমরা ডিস্ট্রিবিউট করব। ভার্টিক্যালি বোঝা গেল, ভার্টিক্যালি নিজের নাম চেঞ্জ করে নিজের ওনারশিপ নিয়ে নিল। ঠিক আছে, এই গেল গিয়ে একটা ব্যাপার। এবারে বলছে একটু ভালো করে মন দিয়ে শোনো, আমি ছোট ছোট এক্সাম্পল দিই, চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু যদি ছোট ছোট এক্সাম্পলগুলো তোমরা মুখস্থ করে নাও তাহলে একদম অল্প সময় ক্লাস শেষ হয়ে যাবে। বলছে টাইপস অফ এফডিআই এর সেকেন্ড পার্ট ভাগাভাগি করেছে দুভাবে, একটা বলছে গ্রিনফিল্ড এফডিআই, একটা বলছে ব্রাউনফিল্ড এফডিআই। দেখো খুব সহজ কথা, এইটুকু তো বোঝাই যাচ্ছে যে সাদা পাউরুটি উইথ স্যালাড বা ঘরের সবজি, আর ব্রাউন ফিল্ড মানে বিদেশি ব্যাপার। এখানে বোঝাই যাচ্ছে যে খেলা কিরকম দেশি বিদেশি ব্যাপার আছে। তো বলছে আগে একটু বলে দিই, যেটা এতক্ষণ পড়ালাম হরিজন্টাল এফডিআই, ইংলিশে শুনবে না, তোমাদেরকে ইন্টারভিউতে ইংলিশে বলতে হবে। বলছে দিস ইজ দ্য মোস্ট কমন টাইপস অফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ইন দিস কেস a company merges with another company of another country to get stronger in the market, and the product and service offered are of a homogeneous nature online. It's done first to have a pieces of market share in the foreign market and next to the reduce competition. আমি অ্যাজ এ পিডিএফ তোমাদের দিয়েও দেবো, যদি কখনো ভুলে যাও ইংলিশে কীভাবে বলতে হবে, আমার ভিডিও কানে হেডফোন দিয়ে শুনলেও বলতে পারবেন। ঠিক আছে, আর ভার্টিক্যালি ডেফিনেশন কি বলছে ইংলিশে, when a company of one country acquires or merge with the another company of a different country just to add more values to their value chain। ছিল ওয়ালমার্ট, কন্ট্যাক্ট করলো ইন্ডিয়াতে, নাম দিল ফ্লিপকার্ট, তো চেন বিজনেস হয়ে গেল, it would be called a vertical FDI. For example, if a company invests in a foreign company just to have supplier producing raw materials for them, it would be vertical. ঠিক আছে, নেক্সট এবার বলছে গ্রিনফিল্ড। তো চলো গ্রিনফিল্ডের আগে ডেফিনেশন করি তারপরে বুঝি। বলছে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, ভালো করে শুনবে কথাটা। বলছে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট ইজ এ টাইপ অফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট where a parent company creates a subsidiary in a different country। অন্য কান্ট্রিতে সাবসিডিয়ারি খুলতে চাইছে নিজের ফ্যাক্টরি। The building its operation from the group up. In addition to the construction of new production facilities, this project can also include the building of a new distribution hubs, office, living quarters। মানে এক্সাম্পল কার দিই, স্যামসাং এর দিই। ঠিক আছে, স্যামসাং কি করলো, দেখো স্যামসাং তো বিদেশি কোম্পানি, এখন সেখান থেকে যদি মালপত্র সব এখানে ট্রান্সফার করে বিক্রি করে তাহলে আইফোনের মতো দাম হয়ে যাবে। ইন্ডিয়াতে স্যামসাং এসে বলল কেউ একটা কোনো ফ্যাক্টরি চালাতে পারছে না। ঠিক আছে, কেউ কোনো ফ্যাক্টরি চালাতে পারছে না, তাহলে আমি একটা কাজ করি, যেরকম আমি তোকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, রিয়েল এক্সাম্পল মুখস্থ করে রাখো, HR জানবে না এত কথা, আমি এগুলো বলে দিচ্ছি। মাইক্রোম্যাক্স কোম্পানি তো অবস্থা টাইট হয়ে গেছে, চলতে পারছে না, স্যামসাং আসলো, বলছে আপনি একটা কাজ করুন, আপনি ফ্যাক্টরিটা আমাকে দিয়ে দিন। এরকম ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি আছে, আরবা অনেক আছে। ফ্যাক্টরিটা কিনে নিল, নিয়ে বললো আমরা ম্যানুফ্যাকচার এখানেই করব, তাহলে আপনাদের ইন্ডিয়ান অনেক ছেলে মেয়েদের এখানে জব হবে, প্লেসমেন্ট হলো, আমরা প্রোডাক্ট সিলিং এখানেই করব, আমরা বিক্রি এখানেই করব, আমরা শোরুমে এখান থেকেই ডিস্ট্রিবিউট করব। তাই জন্য কিন্তু স্যামসাংয়ের 1 লাখ টাকা 1 লাখ 1.5 লাখ টাকার ফোন থাকতে পারে, কিন্তু স্যামসাংয়ের 15-20 হাজার টাকার ফোনও কিন্তু পাও তোমরা।
আর এক সময় কিন্তু আমরা স্যামসাংয়ের 6-7 হাজার টাকা দিয়েও ফোন কিনেছি, কিন্তু অ্যাপেল ব্র্যান্ড কিন্তু সবসময় কিন্তু হাইফাই প্রাইস ছিল। গ্রিনফিল্ড বোঝা গেল কি বলছে, বলছে ইট অ্যাডিশন টু দ্য কনস্ট্রাকশন অফ নিউ প্রোডাকশন ফেসিলিটিস। তাহলে ওই প্রোডাকশনটার মধ্যে নতুন স্যামসাং ঢুকলো, তার প্রোডাকশন হলো। ঠিক আছে, আরও বলি, কোরাস নামে একটা কোম্পানি ছিল, ঠিক আছে, তো তার ওই লোহা টোহা হেনা তেনার এইসব বিজনেস ছিল, তো পারেনি তো ইন্ডিয়ায় চালাতে, তো তখন হাত তুলেছিল কে? রতন টাটা। ভাই ওই জন্যই তো দেশে উনি এত রেসপেক্ট নিয়ে মরে গেছে, ইতিহাসের পাতায় সারা জীবন নাম লেখা থাকে। ওই কোম্পানিটাকে রতন টাটা কিনে নিয়েছে বলেই আজকে টাটা স্টিল। সোজা হিসাব, অত লম্বা গল্প করতে হবে না। কোরাস পারিনি, রতন টাটা নিয়ে নিয়েছে, নিয়ে আজকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে টাটা স্টিল রড হেনা তেনা সামথিং সব কিছু চলছে, কিন্তু বিজনেস দাঁড় করিয়ে দিল তো। ঠিক আছে, গ্রিনফিল্ড বুঝে গেলে। বলছে বলছে ব্রাউনফিল্ড ইনভেস্টমেন্ট। A brownfield also known as brown ছোট্ট করে ড্যাশ দিয়ে ফিল্ড, এরকম করে ডাকে ব্রাউন ফিল্ড, ব্রেক নিয়ে ডাকে কল। বলছে ইনভেস্টমেন্ট ইজ হোয়েন এ কোম্পানি অর গভর্নমেন্ট, ভালো করে বুঝবে, ইনভেস্ট ইজ হোয়েন এ কোম্পানি অর গভর্নমেন্ট entity purchase or leases existing production facilities to launch a new production activity. This is one strategy used to foreign direct investment. মানে আপনি আপনার প্রোডাক্ট আমাদের দেশে বিক্রি করতে পারেন, আমরা আপনাকে জায়গা দিচ্ছি। অ্যাপেল ক্যালিফোর্নিয়ার প্রোডাক্ট, পিছনে লেখা থাকে মেড ইন চায়না, মানে চায়না তৈরি করছে, ক্যালিফোর্নিয়া থেকে আমাদের ম্যানুফ্যাকচারের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে চায়না, ওখানে পারিশ্রমিক কম, ওখান থেকে মালগুলো সেটিং করে তৈরি করে আমাদের হাতে আসছে, তাই আইফোনের দাম বেশি, বিদেশি ফোন। এরকম আরও একটা ব্র্যান্ড ছিল, সরি ব্ল্যাকবেরি, প্রথম কোয়াটি কিপ্যাডের ফোন বার করেছিল, চললোই না, 2-3 বছর লোকের এবারে সব বড় লোকদের তো ব্ল্যাকবেরি, স্ক্রিন টাচও আছে বা কোয়াটি কিপ্যাড, চওড়া ফোন, ওকে কপি করে দিয়েছিল নোকিয়া। তারপর স্যামসাংও পাওয়া যেত আস্তে আস্তে, সব ব্র্যান্ডই বার করে, তারপরে তো মাইক্রোম্যাক্স বার করে দিল, সেই এত জোরে আওয়াজ মাইক লাগবে না, তো সব কিছুর একটা স্ট্যান্ডার্ডিটি থাকে দেখবে। আজকের ডেটে মার্কেট ধরার জন্য অ্যাপেল তোমার এত বড় আগলাইট সাইজের ফোন বার করেছিল, কিন্তু অ্যাপেল কিন্তু সবসময় অফিসিয়াল স্টেটমেন্ট মেনটেন করে, একটা ফোন হাতে ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত। আগলাইট সাইজের ফোন নিয়ে কী করবে? দেখবে যারা বড় বিজনেসম্যান হয় বা যারা মার্কেটে স্যালারি পার্সনও, যারা খুব ব্যস্ত, ফোন যারা দরকারের জন্য ব্যবহার করে, নিজের ফুর্তি ফার্তা করার জন্য নয়, বিলাসিতার জন্য নয়, ফোন যারা নিজের কাজের জন্য ব্যবহার করে, তারা দেখবে সবসময় টাকা খরচা করতে রাজি আছে, কিন্তু ফোন ইউজ করে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, যেন হাতের মুঠোয় থাকে। তারা 1 লাখ টাকাও খরচার পয়সা আছে, 1 লাখ টাকা খরচা করছে, সে 1 লাখ টাকা খরচা করে ফোন কিনে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ কিনে। এটা কিন্তু আইফোন মেনটেন করতো, এখনও করে, দেখবো আইফোনের সেম প্রাইসে ছোট বড় দুখানা ফোনই পাওয়া যায়। বুঝতে পেরেছ? তো মনে রাখবে কি, এ ব্রাউনফিল্ড investment is when a company or government entity purchase or leases existing production facilities to launch a new production activity. This is our strategy used to foreign direct investment. কিন্তু বলছে কিছু কিছু জিনিস কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করছে না, যেগুলোকে রেডি করতে চাইছে, বলছে আমরা এই জিনিসগুলোকে আমরা অ্যালাউ করবো না এফডিআই এর মধ্যে। কি কি অ্যালাউ করবে না? ম্যানুফ্যাকচারিং অফ সিগার্স, চুরুট, সিগারেট, টোবাকো, এই জিনিসগুলোকে গভর্নমেন্ট অ্যালাউ করেনি যে বিদেশি কোনো কোম্পানি এখানে এসে ইনভেস্টমেন্ট করে বিজনেস করবে। আপনার খেতে ইচ্ছা হয়েছে কিনুন, বিদেশি কোম্পানি বিদেশেই তৈরি হবে, এখানে মার্কেটে বিক্রি হচ্ছে, আপনি পয়সা দিয়ে কিনুন। এমনি আমাদের ইন্ডিয়া গুটকাওয়ালা দেশ, ঠিক আছে, সেইখানে আবার কোনো কোম্পানি এখানে যে গুটকা বানাবে, তো সে তাদের কাছে ডিফারেন্ট সব রেসিপি থাকবে, তো যদি আরও টেস্টি করে দেয়, হ্যাঁ, যে লোক দিনে 4টে গুটকা খেত, সে দিনে 40টা গুটকা খাবে, তো তার দিকে না করেছে, একদিকে ভালোই হয়েছে। সেক্টরস নট ওপেন টু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, অ্যাটমিক এনার্জি, রেলওয়ে অপারেশন। অ্যাটমিক এনার্জির উপরেও এরা
স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে না হবে না। আর এ তো স্বাভাবিক ব্যাপার। তুমি একটা পরমাণু কেন্দ্র, নিউক্লিয়াস, ঠিক আছে, একটা বিদেশি এসে আমাদের এখানে কেন কাজ করবে? সে তো আমাদের প্রচুর সিক্রেট জেনে যাবে। তাই নিউক্লিয়ার এনার্জি, তবে বহু বছর আগে আমি শুনেছি, কথাটা ঠিক কিনা জানি না, আমি একটু ইনভেস্টিগেশন করতে হবে। তামিলনাড়ুতে কিন্তু আমাদের আমেরিকান সায়েন্টিস্ট এসে কিন্তু রিসার্চ করে গেছে, ঠিক আছে, এবং তার জন্য অনেক প্রবলেম হয়েছে। এবার দেখো 2008 থেকে দেখতে গেলে কিন্তু আমরা অনেক কিছু প্রবলেম কিন্তু ফেস করেছি বিদেশিদের জন্য, ঠিক আছে। সবসময় দেখো এই ভিডিওটা থাকুক, এই ভিডিওতে আমার এই কথাটা থাকুক, যদি অনেক লোক দেখে জানবে। আজকে দেখো এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্লাস হচ্ছে, আমি তোমাদের ক্লাস করতে করতে বলছি প্যারাগুয়েতে, হল্যান্ডে, স্কটল্যান্ডে ভারতবাসী থাক বা সেখানকার সিটিজেনশিপ নাও বা ওইখানকার পাবলিকরা কত ফেসিলিটি পায়, ভালো করে বুঝবে, কত ফেসিলিটি পায়। সেই ফেসিলিটির অভাব নেই, এবং অ্যাম্বুলেন্স আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আজকের ডেটে কলকাতাতেও তুমি সারাদিনের কাজের শেষে, আমার কাছে তোমরা এখন স্টুডেন্ট ক্লাস হয়ে গেলে গল্প করতে করতে বন্ধুদের সাথে বাড়ি যাও, ছুটির দিনে একসাথে সব বন্ধুরা এক জায়গায় আড্ডা দাও বা কোনো ক্যাফেতে যাচ্ছ। আমি শুধু ইউএসএ আমেরিকার কথাই যদি বলি, একবারে ভিডিও দেখি না, কত বিশাল ব্যাপার এই সেই হাতে না, অফিস ডিউটি শেষ সোজা বাড়ি, রাস্তায় কোনো আড্ডা নেই। তো আলটিমেট খুব সত্যি কথা বলতে গেলে আমার শহর কলকাতা যে লোকে গর্ব করে বলে পজিশনগুলো দেয় না, হয়তো তুমি মানে হাজার গুণ কোনো পুণ্য করেছো বলে এই দেশে আছো। হাজার প্রবলেমের মধ্যে ইন্ডিয়া ইজ দ্য বেস্ট লাইফস্টাইল। কত লোক ভিডিও করে বিদেশে আসো প্রচুর কামাও বলে, আচ্ছা আপনি কামাচ্ছেন ভালো কথা, তো আপনি যে সিমিলারিটিতে কামাচ্ছেন ইন্ডিয়াতে আপনার স্যালারিতেও এখানকার লোকজন আছে, সেও পড়াশোনা করে এখান থেকেই কামাচ্ছে, তাকে কামাতে দিন না। আমার তরফ থেকে আমার ব্যক্তিগত মতামত, আমি স্যার বলে আমাকে সাপোর্ট করতে হবে না, কিন্তু ভাবো তো যদি তোমার ক্ষমতা থাকে ইন্ডিয়াতে ইনকাম করে সেই টাকা খরচা করে তুমি ইউরোপ ঘুরতে যাচ্ছ, তাহলে ইউরোপে কাজ করে সেই টাকাতে ইউরোপে থাকার থেকে ইন্ডিয়াতে কামিয়ে তুমি ইউরোপ ঘুরতে যাচ্ছ, কোনটার রেপুটেশন বেশি? এক তো আমার দেশের নামটাও উজ্জ্বল হলো, এবং ইউরোপে গিয়ে আমরা বলছি আমরা ইন্ডিয়াতে ইনকাম করে সেই ইনকামের টাকায় আমরা আপনার দেশ ঘুরতে এসেছি, আলাদাই ব্যাপার, রেপুটেশনটাই আলাদা হয়ে যায়। অস্ট্রেলিয়াতে মেলবোর্নে তোমার 650 টাকা কিলো চাল, আরে হ্যাঁ মানে রোজগার আছে বুঝতে পারছি আমি, কিন্তু সবকিছু এত রেস্ট্রিকশনে বেঁধে দিয়েছে। আমার দেশ ভারত, আমার শহর কলকাতা বেস্ট, বুঝতে পেরেছো? আরো অনেক রকম ব্যাপার আছে। তুমি তোমার প্রচুর স্কিল আছে, তোমার স্কিল থাকলে তুমি বিদেশে যাচ্ছ, ভালো ইনকাম করছো। এই ইমোশনালি কথাটা ভিডিওতে বলতে নেই, তাও বলছি, যদি আমার প্রচুর স্কিল থাকে, ভাই যার স্কিল থাকবে, ডিগ্রি প্রচুর লোকের আছে, এমবিএ চাওয়ালা, ও কি পড়াশোনা করেছে আমার সন্দেহ আছে, ঠিক আছে, বিটেক এইওয়ালা, বিটেমসিএ ওইওয়ালা, ও কতটা কি পড়াশোনা করেছে সে সন্দেহ আছে। যদি ভালো পড়াশোনা করে, যার স্কিল আছে, হ্যাঁ আপনি হয়তো 1 লক্ষ টাকা কামাতে পারবেন না, আপনি 80,000 70,000 কামাবেন, যার স্কিল থাকবে সে যে কোনো জায়গায় কামিয়ে নেবে, যে কোনো জায়গায় কামিয়ে নেবে। আরে আমাকে বিদেশে গেলে তো তার জন্য তো আমাকে ইনভেস্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্টটা আমি আমার ইন্ডিয়াতে করবো, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কাউকে ছোটো করছি না। তো ইনভেস্টমেন্ট এরকম হোক, ফরেনরা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করবে, আমরা যদি ফরেন আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে পারে তাহলে আমরাও ইনকাম করে ওইখানে গিয়ে ইনভেস্টমেন্ট করবো, করে তো অনেকেই করে। তাই বলে কি বিদেশে কি চাকরি করা খারাপ? আমার বক্তব্য সেটা নয়। আমার কাছে যদি স্কিল থাকে তাহলে আমি আগে নিজের দেশে ট্রাই করব। আমার দেশ যদি আমার দেশে আমার স্কিল ট্রাই করে সেখান থেকে ইনকাম করে যদি আমি স্যাটিসফাইড হই, তাহলে আমি বিদেশ ঘুরতে যাব, ওখানে আমি ইনভেস্ট করব কেন? এখন মানুষের তো প্রলোভন প্রচুর, এত কামাবো, এত 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 এত, আমার আরও চাই আরও চাই আরও চাই, সেই জন্য মানুষ চায় আমার কাছে যখন অপশন আছে বিদেশে কি কামাবো। নেক্সট বলছে নাম দিয়েছে FEMA, ফিমা অ্যাক্ট 1999, 1999। একটা একটা করে ক্লিয়ার করছি। এখন নিউক্লিয়ার এনার্জির কথা বললাম,
এরপরে বন্ধ করেছে আমাদের ইন্ডিয়াতে অ্যালাউ নেই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারবে না, গ্যামলিং। স্টপ করবো? গ্যামলিং। কেন গ্যামলিং করতে পারবে না? দেখো, ইন্ডিয়াতে যারা আছে তারা বিজনেসম্যানরা বলছে যে আপনাদের বিদেশের গ্যামলিং আমরা এখানে কেন, আমরা এখানে লিগাল চালু করে দিচ্ছি। কি করে? তোমরা কি রাস্তাঘাটে ক্যাসিনো দেখতে পাও? না। লিগাল কোথায় হয়? বড় বড় বিজনেসম্যানরা যাদের আছে অনেক অর্থ, গোয়াতে যাও, ক্রুজের মধ্যে ক্যাসিনো খেলা হয়, ক্রুজগুলোর মধ্যে ইনভেস্ট করে দিয়েছে যে ঠিক আছে আমাদেরকে তো মানে আলাদা করে ক্যাসিনো খুলতে পারমিশন দিচ্ছে না, গোয়াতে যদি ক্যাসিনো খোলে তাহলে গোয়ার ক্যাসিনোর মতো চলুক, আমরা একটা কাজ করি, আমরা কিটি পার্টি করছি, ঠিক আছে, তোমার ক্রুজের মধ্যে, তো সেইখানে ক্যাসিনো গেম খেলাও, গ্যামলিং খেলাও, ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট থাকবে। ফরেনরা ইনভেস্টমেন্ট মানে আপনি এখানে এসে খেলুন, নট ইনভেস্টমেন্ট। আমাদের ইন্ডিয়াতে তো অনেক ভালো ভালো জায়গা আছে, আসুন এখানে ঘুরুন, এনজয় করুন, আমাদের দেশকে একটা ফিডব্যাক দিন আপনারা কি মজা করলেন, আর এইখানে আপনারা খেলুন ক্যাসিনো। নেক্সট হচ্ছে লটারি বিজনেস। ডিয়ার লটারি, লক্ষ্মী লটারি, বাম্পার লটারি, সব ইন্ডিয়ান পার্সেন্টরাই সব ইনভেস্ট করে বসেছে। ঘোড়া রেস ফরেনদেরকে কিন্তু অ্যালাউ করেনি। এই অ্যাক্ট আমি বারবার করে বলে দিচ্ছি, ভিডিও কানে হেডফোন দিয়ে শুনবে, 1999 বাংলায় 1999 FEMA অ্যাক্টের মাধ্যমে কিন্তু বলে দিয়েছে এগুলো করা যাবে না। স্যার এই তিনটে না শেষ হয়নি? তারপরে বলছে ও এই গ্যামলিং এর একটা এক্সাম্পল দিয়েছে, খুব ভালো। গ্যামলিং এর এক্সাম্পলটা আমি তোমাদেরকে একটু ডিসকাস করছি, দেখো ভালো করে শুনবে। কেউ ফেসেছো কিনা আমাকে বলতে হবে না, কিন্তু ভালো করে শোনো। ইনস্টাতে একটা লিঙ্ক আসুন বা হোয়াটসঅ্যাপে, বললো স্যার আপনি ক্লিক করুন, 3টে লাইক দেবেন, ভালো করে শোন, 3টে লাইক দেবেন, আপনি 50 টাকা করে পাবেন। এবার তুমি দেখলে স্টুডেন্ট লাইফে 50 টাকা করে তোমার 150 টাকা হয়ে গেল, ঠিক আছে, ভালো করে বুঝবে। এবার বললো স্যার আবার আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, আপনার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, অ্যাকাউন্ট নাম্বার যদি টাকাটা পাঠাবে ওর থেকে, অ্যাকাউন্ট নাম্বার দিল, কোনো হ্যাক ঠ্যাক হচ্ছে না কিন্তু। বলছে আপনি হোয়াটসঅ্যাপে আপনাকে আরো 6টা লিঙ্ক পাঠাচ্ছি, এবার আপনি 100 টাকা করে পাবেন, হয়ে গেল। স্যার এবার আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, ভিডিওটা স্যার আপনাকে পুরো শুনতে হবে, আর আপনি এখানে 300 টাকা ইনভেস্ট করবেন, আপনি 700 টাকা পাবেন। 300 টাকা ইনভেস্ট করতে হবে, 300 তো কামালামই এক্ষুনি, তো দিয়ে দিই 300 টাকা। 300 টাকা দিয়ে দিলেন, দিয়ে তুমি ভিডিওগুলো পুরো দেখলে 700 টাকা হয়ে গেল। স্যার এবার আপনাকে আবার একটা লিঙ্ক পাঠানো হচ্ছে, আপনি এইখানে 5000 ইনভেস্ট করবেন, আপনি পাবেন এখান থেকে 20,000, ঠিক আছে। এবার কি হলো, 20,000 তুমি তুমি 5000 ইনভেস্ট করলে, তোমাকে 20,000 দিল, প্রফিটে কত আছে? 15,000 টাকায়। ওরা ঠিক এরকম কায়দা করে বলবে স্যার আবার একটা লিঙ্ক পাঠাচ্ছি, তার এরকম এরকম প্রসেস আছে, আপনি 50,000 টাকা পাবেন। এবার তুমি 15,000 টাকা তুমি পাঠালে, ভালো করে বুঝবে কিন্তু, তুমি 15,000 টাকা পাঠালে, সঙ্গে সঙ্গে তোমার কাছে মেসেজ আসলো, ম্যাডাম চেক করুন আপনার কাছে 15,000 টাকা গেছে না, আপনি তো বললেন 50,000 টাকা আসবে, ম্যাডাম আগে চেক করুন গেছে নাকি, হ্যাঁ আমার 15,000 টাকা রিটার্ন এসছে ম্যাডাম, আমরা আপনাকে পার্শিয়ালি এবং একবার আস্তে আস্তে করে পার্ট পেমেন্ট, তো বড় অ্যামাউন্ট, আস্তে আস্তে করে পার্ট পেমেন্ট করবো। কিন্তু এবার কি করলো, 3,000 টাকা বাড়ালো, 15,000 কত হলো? 18,000 টাকা। ম্যাডাম এটা পার্ট পেমেন্ট করতে তো আমাদের সময় লাগবে, তো 2 দিন ধরে আমাদের পেমেন্টটা করতে হবে, কত বড় তো কোম্পানি নয় আমাদের। ম্যাডাম আপনি ততক্ষণে একটা কাজ করুন, আপনি আরেকটা গেম খেলুন, আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি, আপনি 50,000 ইনভেস্ট করুন। এবার মোটামুটি তো ওকে 8-10 বার টাকা দিয়েছে, 8-10 বার টাকা দিয়ে তো ওর বিশ্বাসটা জিতে নিয়েছে, নিয়ে কি করে এরকম 50,000 বা 1 লাখ নিল, নিয়ে এবার ও 2 ঘন্টা ধরে বসে আছে, টাকা রিটার্ন আসছে না, ফোন করলো, নাম্বারটাই বৈধ নয়। বুঝতে পেরেছো? ওই জন্য এই প্রসেসগুলো বন্ধ করে দিচ্ছে। আমি একটা লোকের স্টোরি বলছি,
এক্সামে এরকম স্টোরি অ্যাজ এ এক্সাম্পল জিজ্ঞাসা করবে, তোমরা বলবে একটা লোক উনি কলেজে পড়া চলাকালীন এরকম প্রসেসে লিঙ্কিং এসেছিল। এবার ওনাকে বলছে স্যার আপনার নামে একটা পার্সেল এসছে, আপনার নামে একটা পার্সেল এসছে স্যার, আপনি এটার প্রাইস এরকম, তো আপনার জন্য পুরোটাই ফ্রি, হ্যাঁ আপনি চিন্তা করতে হবে না, আপনি আমাদের কালেক্ট করে আপনি নিয়ে যান। বলছে ঠিক আছে নিয়ে যাবো। স্যার এটা তো আমাদের বিদেশ থেকে আসছে, ভালো করে বুঝবে আমরা পড়াশোনা কি করছি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো আমেরিকা থেকে আপনার জন্য প্রোডাক্টটা আসছে, আপনি স্যার লটারিতে জিতে গেছেন, আপনার লাকি ড্র নাম্বারে আমরা কিভাবে আপনাকে পাঠাবো। বলছে একটা কাজ করুন, আমি আপনাকে এয়ারপোর্টে রিসিভ করবো না স্টেশনে? বলছে না এয়ারপোর্টে। বলছে এয়ারপোর্টে আমি যাবো স্যার, গিয়ে আপনার থেকে প্রোডাক্টটা রিসিভ করে নেবো। বললো ঠিক আছে, এ তো হেভি ব্যাপার। এবার বলছি যে স্যার একটা প্রবলেম হয়ে গেছে, কাস্টমসের তো অনেক রকম প্রসিডিওর থাকে, আমাদের প্রোডাক্টটা আটকে গেছে, তো আপনি এটা রিফান্ড পেয়ে যাবেন। আপনি 15,000 টাকা, আমার যে ছেলেটা আপনাকে প্রোডাক্ট রিসিভ করতো আপনি তাকে 15,000 দিয়ে দেবেন, আর আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন, কাস্টমসকে তো দিতে হবে। সেই ভদ্রলোক দিল্লিতে রওনা দিয়ে দিয়েছে, দিল্লি এয়ারপোর্ট থেকে নেবে বলে। সে লোক মানে স্টুডেন্ট মানুষ, তো সে তার থেকে টাকা ধার করে জোগাড় করে নিয়েছে, 15,000 টাকা দিতে হবে। তো তার কি মনে হলো, হট করে সে গুগলে গিয়ে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সার্চ সেদিনকে করেছিল। সে দেখলো ইন্ডিয়াতে তো রুলসই নেই এইসবে, বিদেশি কোনো কোম্পানি এইরকম ভাবে গ্যাম্বলিং বা লটারি বা এরকম কিছু দিতে পারেই না, রুলসই নেই। 1999 এর রুলসে ক্লোজ, তার মানে শিওরটা ফ্রড কোম্পানি। যদি ভদ্রলোকটা গুগলে গিয়ে সার্চ না করতো, এবার গুগলে গিয়ে কী করে সার্চ করলো, তো তখনকার সময় তো মেল আসতো। স্যার দেখুন মেল চলে গেছে, ও তো হেভি খুশি, মেল এসছে মানে লিগাল কোম্পানি। ও কী করেছে, মেলে যে কোটেশনটা এসছে সেটাই কপি করে গুগলে পেস্ট করে দেখে নিয়েছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রুলসে 1999 এর অ্যাক্টে কোনো বিদেশি কোনো কোম্পানি এইরকমভাবে গিফট করতে পারে না, এরকম প্রসেস চলে না। তো আজকে আমরা জানি, তাই আমরা বেঁচে যেতে হবে। ভাবো ভারতবর্ষে কত লোক জানে না, কত লোকের এরকমভাবে পয়সা মার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই গেল একটা পার্ট। আর তুই এরকম কেস খেয়েছিস নাকি? না, খাবি টাকা থাকলে তো কত করতে। একটা কথা বলো তো, আমি এই কথাগুলো বলতে গিয়ে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি যে এই ভিডিওটা না মানে কাইন্ডলি তোরা আজকে প্লিজ শেয়ার করিস। কারণ হচ্ছে অনেক ভিডিও বলে কোম্পানির নামগুলো বলতে পারবো না, প্রচুর কোম্পানি আছে, তুমি তোমার বন্ধুকে নিয়ে আসো, তোমার এই কমিশন, চেন বিজনেস, এবং সে স্বপ্ন এমনভাবে দেখায় যে আপনি জাহাজ কিনে ফেলবেন, আপনি হার্লের 24 লাখ টাকার বাইকটা কিনে ফেলবেন, আর সেই লোভে পড়ে স্টুডেন্ট, আর ওরা কিন্তু বেছে বেছে স্টুডেন্টদেরকেই টানে। এবার একটা স্টুডেন্ট সে যদি প্রথমে ঢোকে, সে তার 10-15টা বন্ধুকে ঢুকে দিতে পারলেই সেটা স্কুটি পেয়ে গেল। আজকের ডেটে রোজগার করে একটা স্কুটি কেনা কোনো ব্যাপার না। তুমি যদি পড়াশোনা শেখো, শিখে তুমি যদি রোজগার করো, তুমি টিউশনও পড়াও, টাকা জমি আজকের ডেটে একটা স্কুটি কেনা যায়। এবার সাধারণ করে ছেলে লোভে পড়ে স্কুটি কিনে নিল, কিছুদিন পর সেই কোম্পানিগুলোর আর খোঁজ পাওয়া যায় না। আর একটা বন্ধুর তো বন্ধুর স্কেল কমপ্লিট হয়ে যাচ্ছে, সে প্রত্যেকের বন্ধু পাবে, কতজনকে ঢোকাবে। এই করোনা প্রবলেম গেল, এই ডিফারেন্ট হচ্ছে মানুষের যে এত সুবিধা অসুবিধা, সুনামি হেনা তেনা কত কিছু গেছে। এই চেইন বিজনেস তো আমার চোখে দেখা, মানে আমার জ্ঞানে, তার আগে হতো কিনা জানি না, আমার জ্ঞানে 2005-06 থেকে এগুলো চলছে, আমার জ্ঞানে। আজ অব্দি দেখলাম না এই সমস্ত ব্র্যান্ডগুলোকে ভারতবর্ষে কোনো প্রবলেমে এসে বলছে এতই যদি তোরা বড়লোক হয়ে থাকিস, এতই যদি আপনাদের রোজগার হয়ে থাকে, তাহলে এই সুনামি গেল, এই বন্যা গেল, এই করোনা গেল, এদের কোনো কোম্পানিকে পাশে যেতে হাতে দেখা যায়নি। এই কোম্পানিগুলোর নাম বলতে পারছি না, নামগুলো বললে তো মানে আরও জানতে পারবে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিরকম মাথা খেয়ে রেখে দিয়েছে, যাকে এখন একটুখানি উপদ্রব কম আছে। এছাড়াও বেটিং, 4 নম্বর হচ্ছে বেটিং। বেটিংয়ে পরিষ্কার বলে দিয়েছে যে করা যাবে না। আমাদের ইন্ডিয়ান যা অ্যাপস আছে, ইন্ডিয়ানরাই সেগুলো চালাবে, লিগালি প্রসেস হবে। বেটিং, বিদেশি কোনো বেটিং অ্যাপস আমাদের এখানে চলবে না, ঠিক আছে?
তার সাথে কি বলেছে, এক্ষুনি তো বলেই দিলাম, ম্যানুফ্যাকচারিং অফ টোব্যাকো প্রোডাক্ট চলবে না, এখানে হবে না। তার সাথে কি রয়েছে, চিট ফান্ড কোম্পানি রয়েছে। চিট ফান্ড কোম্পানি মানে আগে মাথায় রেখে দেবে, চিট ফান্ড কোম্পানি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নন ব্যাংকিং, ঠিক আছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, এনবিএফসি। এনবিএফসি তে কিভাবে হচ্ছে ভালো করে বুঝবে কিন্তু। এনবিএফসি কি করছে, ওই যে হেরাফেরি মুভিতে চিট ফান্ড, কি লক্ষ্মী চিট ফান্ড, হ্যাঁ, যে স্যার আমি একটা কোম্পানি খুলছি, এই কোম্পানিতে আপনি এত 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 তো পেমেন্ট করবেন, 2 বছরে ডবল হবে, 21 দিন। ঠিক আছে, এবং মুভিতে 21 দিন ছিল, ঠিক আছে, তো এই যে পয়সা ডবল হয়ে যাবে। তো এরা কি করছে, সাপোজ মনে করো কোনো মিনিস্টারের কাছে ব্ল্যাক মানি আছে, তো সে কি করবে, তাকে তো একটা কোম্পানি সারদা টাইপের এই কোম্পানি খুলতে হবে, সেই কোম্পানিটা খুললো, এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলো, সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে দিল, দিয়ে খুলে গেলে স্যালারি এমপ্লয় দিচ্ছে, 1-2জনকে টাকা পয়সা ফেরত দিয়ে দিচ্ছে, ঠিক আছে, দিয়ে টাকা পয়সা পাবলিক দিল, প্রচুর টাকা জমেছে, কোম্পানি তুলে দিল, ফুল প্রফিট। তো দেশের লোকেদের কাছ থেকে এরকম হচ্ছে, আর বিদেশে ইনভেস্ট করলে কি হতো, তাই জন্য এই প্রসেস পুরোপুরি বন্ধ। এবং এগুলো পরে নিধি ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে পড়ে, আমি বলতে পারলাম কিভাবে, ওই জন্য নাম দিয়েছে নিধি কোম্পানি। কি করে করে দেখো, আজকে যদি তুমি একটা জায়গায় কথা বলো না, এই ভিডিওতেই বারবার করে বলছি, যে কোনো জিনিস তুমি যদি আস্তে আস্তে গ্রোথ পাও, দেখবে তার মজা আলাদা। চিট ফান্ডে টাকা পয়সা জমা করতে বারণ করা হয়, আরে প্রচুর গ্রামে গ্রামে এখনো চিট ফান্ড চলে, সবার কি সমস্ত নলেজ আছে? এক গ্রামের মধ্যে গেল হট করে একটা এবিসিডি নামক কোনো কোম্পানি, গ্রামবাসী আপনারা সবাই 5,000 টাকা করে দেবেন, আপনাদেরকে 6 মাসের মধ্যে 20,000 টাকা করে দেওয়া হবে। দেখতে দেখতে তো 6 মাস কেটে যাবে, 5,000 টাকা দিয়ে আসি, সবাই 10 দিনের মধ্যে টাকা জমা দিয়ে দিল, 15 দিনের মধ্যে কোম্পানি বন্ধ করে দিল, ফুল কেস। তুমি একটা বড়লোক ঘরের ছেলে, রিচ পারসন, তুমি ঘুম থেকে উঠে তোমার জ্ঞান হওয়া থেকে তুমি দেখছো আমার বাবার প্রচুর অর্থ, আরে তুমি তো হ্যাবিচুয়েটেড সোনার চামচ মুখে নিয়ে, তুমি আর এনজয় কি করলে লাইফ? তুমি বিলংস টু পোর, এবং আস্তে 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 নিজের দক্ষতায় তুমি একটা বড় জায়গায় পৌঁছিয়েছো। তো তুমি মাটিতে বসে খাওয়া থেকে টেবিলে বসে খাওয়ার সব স্বাদ জানো, তার মজা আলাদা। আর কিছু আমাদের মানে লাইফে মানুষজন আছে যে হট করে প্রচুর টাকা পেয়ে গেছে কোনো একটা কারণে, দেখবে কুল খুঁজে পায় না আমি কি করব, ঠিক আছে, কুল খুঁজে পায় না কি করব, তখন হয়ে যায়। আর যদি ঠিকঠাক মানুষজন হয় তো ইনভেস্টমেন্ট করবে, নাহলে দেখবে তার পুরো পয়সা গল্প, কোথাও না কোথাও ভুলভাল ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তো সবসময় মনে করবে যেন ধীরে 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 আমরা এগোই। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তুই ভাবো তো, এই স্যামসাং ফোনের যে উদাহরণ দিলাম, যে উনি যে আমাদের এখানে আসলো, আমাদের এখানে এসে ফ্যাক্টরি নিল, বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি, ভাবো উনি আমাদের এখানে আসলো, এক্সপেন্সেস, উনি এখানে এসে ওই বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি কিনলো, এক্সপেন্সেস, উনি এইখানে ম্যানুফ্যাকচারিং করলো, এক্সপেন্সেস, এমপ্লয় ঢোকালো, এক্সপেন্সেস, বিজ্ঞাপন দিল যে আমরা এই প্রোডাক্ট বিক্রি করছি, এক্সপেন্সেস, সব কিছু হয়ে যাওয়ার পর সেল হচ্ছে শোরুমে, এক্সপেন্সেস, সব কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন কোনো প্রোডাক্ট যখন বিক্রি হলো, তারপরে গিয়ে ওনার হাতে টাকা আসছে। তাহলে কতটা ওনাকে পেশেন্স রাখতে হয়েছিল, বুঝতে পেরেছো? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সেকেন্ড পার্ট ক্লাস আজকে কমপ্লিট। ওকে, ভিডিও স্টপ। বিয়ে করে নিল, সেভ করে